बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आमी मॉडल टाउन स्कूल एंड कलेज धामराई कर्तृक आयोजित भिडियो क्लासे तुम्हादेर सबाइके शुभेच्छा और स्वागत जानाच्छि। आमी शारमिन जामान चैती। आज के आमी तुम्हादेर नवम और दशम श्रेणीर व्यवसा उद्योग बोइयेर प्रथम अध्याय अर्थात व्यवसा परिचिति एटार प्रथम एकटी अंश आमरा पढ़ब। आमादेर आजकेर टपिक होच्छे व्यवसा कि एबं एर वैशिष्ट्यসমূह। प्रिय शिक्षार्थीबृंद, आशा करी তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তো চলো আমরা আজকে প্রথমে জেনে নিচ্ছি আমাদের প্রথম যে টপিকটি ব্যবসায় কি বা ব্যবসা বলতে কি বুঝি বা ব্যবসায়ের ধারণা। তোমরা দেখতেই পাচ্ছ আমি সুন্দর আকারে এখানে সংজ্ঞাটি লিখে দিয়েছি, তবুও আমরা একবার সংজ্ঞাটি বুঝে নিয়ে বা বুঝে বুঝে পড়ব যেন আমাদের এখনই মুখস্থ হয়ে যায়। আমাদের প্রথম সংজ্ঞাটি হচ্ছে ব্যবসায় কি বা ব্যবসায়ের ধারণা। मुनाफा अर्जনের उद्देश्ये যখন লাভ ক্ষতির ঝুঁকি আছে জেনেও কোনো বৈধ অর্থনৈতিক কাজে নিয়োজিত থাকাকে ব্যবসায় বলে। আমি আবারও বলছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি আছে জেনেও যখন আমরা কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডে বা অর্থনৈতিক কাজে নিজেকে নিয়োজিত করব তখন তাকে ব্যবসা বলে আমরা গণ্য করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো আমি আবারও বলছি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানে মুনাফা অর্জনের উদ্দেশ্যটা থাকবে লাভ ক্ষতির ঝুঁকি আছে জেনে, অর্থাৎ আমার এখানে ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকবে এবং যখন আমরা কোনো বৈধ অর্থনৈতিক কাজে নিয়োজিত হব তখন তাকে ব্যবসা বলে গণ্য করব। সংজ্ঞাটি অনেক ছোট হলেও এটা অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে। যদি আমরা ব্যবসায় কি বলে বা কাকে বলে এটাই না ক্লিয়ার হই তাহলে কিন্তু আমরা বাকি পড়াগুলো সম্পর্কে অবগত মানে সঠিকভাবে অবগত হব না। তো আমরা আবারও পড়ে নিচ্ছি যে যখন আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে এরকম কোনো বৈধ কাজে লাভ ক্ষতির ঝুঁকি তো থাকবেই। মানে ব্যবসা করতে হলে সেখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতেই হবে। যদি আমাদের যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে লাভ ক্ষতি আছে জেনেও আমরা মুনাফা অর্জন করতে চাচ্ছি না, সেটাকে অবশ্যই আমরা ব্যবসা বলে গণ্য করতে পারবো না। আমাদের ব্যবসায়ের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন বইয়ের রিডিংটা পড়বে তখন এখানে জানতে পারবে যে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি, অবশ্যই সেটা মুনাফা অর্জন। তো মুনাফা অর্জনটা আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতেই হবে, না হলে সেই কাজটিকে আমরা ব্যবসা বলে পরিগণিত করব না। আবারও বলছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি আছে জেনেও অর্থাৎ ঝুঁকি এবং অনিশ্চয়তা আছে জেনেও যখন কোনো বৈধ কাজে নিজেকে নিয়োজিত করা হয় বা যে কোনো ব্যক্তি যখন কোনো বৈধ কাজে নিজেকে নিয়োজিত করেন তখন সেটাকে ব্যবসা বলা হয়। তো আমরা যখন ব্যবসার বৈশিষ্ট্যগুলো পড়বো, আমরা এখন আমাদের প্রথম টপিক এটা আমাদের পড়ানো হয়ে গিয়েছে, এখন আমরা পড়ব ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ। ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রথমেই বোঝা যাচ্ছে, আমি অলরেডি এখানে আন্ডারলাইন করেও ফেলেছি, আশা করি তোমরাও বুঝতে পেরেছো। প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যটা থাকতে হবে। যখন কোনো ব্যবসা তখনই আমরা বলবো যে কাজে আমাদের মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে। যেমন আমরা যদি কোনো মসজিদ, মন্দির, মাদ্রাসা বা এতিমখানা, ইভেন শিক্ষা প্রতিষ্ঠান যেটা অনুদান করা হয়ে যায় অর্থাৎ দান করা হয়ে যায়, বা মসজিদ থেকে যেমন আমরা কখনো কোনো মুনাফা অর্জন উদ্দেশ্য রাখি না, তারপর মন্দির থেকে আমরা কখনো মুনাফা অর্জনের উদ্দেশ্য রাখি না। যে কোনো ব্যক্তি বা কোনো একটা প্রতিষ্ঠান হয়তো কোনো মসজিদ যদি তৈরি করে দেন বা মন্দির তৈরি করে দেন, সেখানে আমরা কি মুনাফা অর্জনের উদ্দেশ্য তারা রাখেন না। কেউ কোনো কবরস্থান বানিয়ে দিলে সেখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য রাখে না, কিন্তু যখন বানিয়ে দিল তখন কিন্তু তার ঠিকই টাকা ইনভেস্ট করতে হচ্ছে, অর্থাৎ টাকাটা সে ঠিকই খাটালো, তার সে পরিশ্রম দিল, কিন্তু সেখান থেকে কোনো মুনাফা চাচ্ছে না, তাহলে সেটাকে আমরা ব্যবসা বলবো না। কিন্তু যখন আমি যেমন আমরা যে দোকান থেকে আমাদের ঘরের যে কোনো পাশে যে কনফেকশনারি দোকানগুলো থাকে সেখানে যখন আমরা দোকানদারের কাছে যাই, যখন আমরা কোনো কিছু কিনি, এখন ধরো এই মার্কার পেনটাও যদি আমি কিনে থাকি আমাদের কোনো পাশের দোকান থেকে, সে কিন্তু আমাকে বিনামূল্যে মার্কার পেনটা দিচ্ছে না, আমাকে কি করতে হচ্ছে, টাকার বিনিময়ে সেটা কিনতে হচ্ছে। এবং এটার যে খুচরা মূল্য সেটার সর্বোচ্চ খুচরা মূল্য হিসেবেই আমি তাকে টাকাটা পে করছি। সেই খুচরা মূল্যের থেকেই দোকানদার তার লভ্যাংশটা রেখে তবেই আমাকে এটা বিক্রি করছে।
কিন্তু এটা যে সে যদি 5 টাকা দিয়ে কিনে আমাকে হয়তো সে 60 টাকায় বিক্রি করবে, এই 2টা টাকা তার লাভ হবে। এখন আমি যেটা বুঝাতে যাচ্ছি, যদি দোকানদার আমাকে 5 টাকার জিনিস 5 টাকাতেই দেয় বা আরও কম দামে ছেড়ে দেয় বা কোনো টাকাই নিচ্ছে না, বিনামূল্যে দিয়ে দিচ্ছে, তাহলে সেটা হবে সেটা ব্যবসা হবে না। সেটাকে আমরা অনুদান বা দান এরকম অর্থে বলতে পারি, কিন্তু সেটা ব্যবসা হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম যে উদ্দেশ্যটা সেটা যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আমাদের মুনাফা অর্জন। আমরা মুনাফা অর্জন করা ছাড়া কোনোভাবেই ব্যবসা বলে কোনো কাজকে পরিগণিত করব না বা করতে পারবো না বা করতে পারি না। তো আমাদের দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে অর্থের মূল্য পরিমাপযোগ্য, অর্থাৎ ব্যবসায়ে অর্থের মূল্য পরিমাপযোগ্য থাকবেই। অর্থাৎ আমি আর্থিক যে মূল্যটা, আমার লাভ হলো কি লস হলো, তারপর আমি কত টাকা ইনভেস্ট করলাম, আমার প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে, এভরিথিং যে হিসাব নিকাশ করাটা, সেই অর্থের মূল্য যে পরিমাপ করাটা হচ্ছে, সেই অর্থের মূল্য পরিমাপযোগ্য কিন্তু ডেফিনেটলি হবে আমাদের মানে যখন আমরা সেই কাজটাকে ব্যবসা বলবো। যেমন ধরো আমি যদি এখন অনলাইনে শাড়ির কোনো ব্যবসা শুরু করি, তাহলে আমাকে কিন্তু অবশ্যই তাঁতিদের থেকে অর্ডার দিয়ে সুন্দর সুন্দর শাড়ি চয়েস করতে হবে, এবং সেজন্য আমাকে কি করতে হবে? শুধু কি অর্ডার দিলেই হবে? অবশ্যই না, তাদেরকে আমার টাকার বিনিময়ে তবেই তো শাড়িগুলো আনতে হবে। এবং আমি যখন অনলাইনে বিক্রি করব, আমার যারা ক্লায়েন্ট থাকবেন, আমি তাঁতিদের থেকে যদি কোনো শাড়ি 1000 টাকা দিয়ে কিনে নিয়ে আসি, সেটা হয়তো আমি আমার ক্লায়েন্টের কাছে কমপক্ষে নিম্ন হলেও তো 1100 টাকা বা 1200 টাকা আমার ধরতে হবে, কারণ এখানে আরও অনেক খরচ আছে। তাঁতিদের থেকে শুধুমাত্র কেনা না, আমার যে যাতায়াত খরচ, আমার জিনিসপত্রগুলি স্টোরের খরচ হইতে পারে যে আলাদা কোনো স্টোর রুম আমি ভাড়া করেছি বা নিজের বাসায় হয়তো আমি রাখতে সক্ষম হচ্ছি না, তাহলে আমার সেই এক্সট্রা যে খরচগুলো সেগুলো মাথায় রেখে তবে আমাকে সর্বোচ্চ যে খুচরা মূল্য, অর্থাৎ আমি যে ক্লায়েন্টদের কাছে যে মূল্যটা বলবো সেটা আমাকে বলতে হবে। তো অর্থের মূল্য এই অর্থেই পরিমাপযোগ্য, কারণ আমি যদি দেখি যে আমি 1000 টাকায় কিনে আনলাম কিন্তু আমি এটা কমপক্ষে 1200 টাকায় বিক্রি করতে পারছি না, আমার যাতায়াত খরচ এবং অন্যান্য খরচ মিলে যদি 100 টাকাও বাদ দিই, তাহলে আমাকে ধরতে হবে 1200 টাকা, কারণ বাকি যে 100 টাকা সেটা হচ্ছে আমার লভ্যাংশ, অর্থাৎ আমার মুনাফা। যদি আমি লভ্যাংশ আয় করতে পারছি না বা আমি হিসাবই রাখছি না আমার কত টাকা গেল এবং কত টাকা আসলো, বা কত টাকা ব্যয় করছি, কত টাকা আর্ন করছি, এটা যদি আমাদের হিসাবে না থাকে, তাহলে কিন্তু সেটা ব্যবসা বলে পরিগণিত হবে না। কারণ তখন আমি মুনাফা কতটা আয় করলাম বা আমার মুনাফা অর্জন কতটা হলো সেটাই তো আমি কাউন্ট করতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে অর্থের মূল্য পরিমাপযোগ্য এই অর্থে আমরা কেন বুঝিয়েছি। এরপরে যে আমাদের বৈশিষ্ট্য সেটি হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। ব্যবসায় লাভ ক্ষতির যে ঝুঁকি আছে জেনেও আমরা ব্যবসা করব। ব্যবসায়ে ঝুঁকি এবং অনিশ্চয়তা অত্যন্ত মানে মাস্ট একটা টপিক, বিকজ মুনাফা অর্জন এবং লাভ ক্ষতি এই দুইটাই ব্যবসায়ে অনিবার্য। কখনো ব্যবসায় ধস নামতে পারে, তখন আমাদের ক্ষতির সম্মুখীন আমরা হব, কখনো হবে তোমার প্রফিট আসবে অর্থাৎ লাভ হবে। সবসময় যে ব্যবসায় ক্ষতি হয় সেটাও নয়। যখন ক্ষতি হবে আমরা জেনে নিব, কারণটা খতিয়ে দেখতে হবে কেন আমার ক্ষতি হলো, এবং যখন লাভ হচ্ছে তখনও কারণটা জানতে হবে বা খতিয়ে দেখতে হবে যে আমার ব্যবসায় কেন লাভ হচ্ছে, তাহলে আমি সেই ধারাটাই বজায় রাখবো যেন আমি কখনো ক্ষতির সম্মুখীন না হই। এবং আমার যে ক্ষতি যদি হয়েও যায় বা ব্যবসায় কোনো কারণে লস হয়ে যায়, তাহলে আমি সেই ধারাটাও জানতে হবে আমাকে, সেখান থেকে সলভ করার যে ওয়েটা সেটাও আমাকে মাথায় রাখতে হবে যেন আমি ব্যবসায় কোনোভাবেই আমার লাভ ক্ষতির সম্মুখীন না হই। কারণ পৃথিবীতে এমন কেউ নেই যে সে চাবে তার স্বেচ্ছায় তার ব্যবসাটা ক্ষতির সম্মুখীন হোক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঝুঁকি এবং অনিশ্চয়তা এই দুটো জিনিস আমি তোমাদেরকে আর একটু সংজ্ঞা আকারে বুঝিয়ে দিতে চাচ্ছি। আমরা অনিশ্চয়তা বলতে কি বোঝায়, তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে ঝুঁকি কি এবং অনিশ্চয়তা কি। তো আমি অনিশ্চয়তা কি সেটা বুঝিয়ে দিচ্ছি। অনিশ্চয়তা হচ্ছে যখন আমরা কোনো কাজ করব তখন সেই কাজের ঠিকমতো হচ্ছে কি না, কাজটি কত সময় পরে হবে, আদৌ সম্পূর্ণ হবে কি না, এই যে একটা টেনশন বা একটা চিন্তা থাকবে, হবে কি হবে না বা কতক্ষণে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের মনে এই টেনশনটা থেকে যায়।
তো তোমাদের অনিশ্চয়তা হচ্ছে সেই জিনিসটা, আমরা যখন কোনো কাজে নিয়োজিত হব তখন কাজটা ঠিকমতো হচ্ছে কি না, কত সময় পরে হবে এবং আদৌ সম্পূর্ণ হবে কি না, এই ধারাটাকে অনিশ্চয়তা বলে, বা এই মেন্টালিটিটাই হচ্ছে অনিশ্চয়তা, বা এটাই হচ্ছে অনিশ্চয়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চাইলে এটাকে নোট করে নিতে পারো যে অনিশ্চয়তা হচ্ছে যখন আমরা কোনো কাজ করব, কাজটি সঠিকভাবে হচ্ছে কি না, সঠিক সময়ে সম্পন্ন হবে কি না, সেটাই হচ্ছে অনিশ্চয়তা। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ঝুঁকি। তো ঝুঁকি বলতে আমরা কি বুঝি? অনিশ্চয়তাকে যখন আমরা অর্থের মূল্য দ্বারা পরিমাপ করব, তখনই তাকে ঝুঁকি বলা হয়। অর্থাৎ আবারও বলছি, অনিশ্চয়তাকে যখনই আমরা অর্থের দ্বারা পরিমাপ করব, তখনই সেটাকে আমরা ঝুঁকি বলবো। অর্থাৎ তোমার ঝুঁকিটা হচ্ছে আমরা যেমন নর্মালি ভাষায় বুঝতে পারি যে এই কাজটায় হ্যাঁ লাভ হতেই পারে, যে আমি কোনো কাজে ব্যবসায়ে 10,000 টাকা খাটালাম বা কোনো জায়গায় ইনভেস্ট করলাম কারোর সাথে, অন্য কোনো ব্যবসায়ীর সাথে, সে আমাকে প্রফিট দিবে, কিন্তু যত বেশি প্রফিট আসবে ওই কাজে কিন্তু তত বেশি ঝুঁকি থাকে। অর্থাৎ খুব দ্রুত যে কাজে প্রফিট আসে সেই কাজে কিন্তু ঝুঁকির সম্ভাবনাও বেশি থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ঝুঁকি এবং অনিশ্চয়তা কি এটা বুঝতে পেরেছো। এরপরে আসছে আমাদের পরবর্তী বৈশিষ্ট্য, আইনগত বৈধতা। আইনগত বৈধতা মানে হচ্ছে আমরা যে দেশে বসবাস করব বা একজন ব্যবসায়ী তিনি যে দেশের নাগরিক বা যে দেশে থেকে ব্যবসা করবেন, সেই দেশের আইন অনুযায়ী তিনি যে কাজটি বা ব্যবসাটি করতে চাচ্ছেন সেটি বৈধ কিনা, সেই বৈধতার লাইসেন্সটা তার অবশ্যই থাকতে হবে। এখন তোমাদের মনে আসতে পারে যে আইনগত বৈধতা সেটা কি, মানে কোন কোন কাজের অন্তর্গত হতে পারে? যত অবৈধ কাজ আছে সেগুলো বাদে বাকি সকল কাজেই আইনগত বৈধতা থাকবে। ফর এক্সাম্পল, তোমাদের যেমন আমাদের বাংলাদেশে মদের ব্যবসাটা কখনোই অ্যাপ্রুভাল হয় না এবং সেটা আইনসম্মত নয়। অর্থাৎ আমরা যেহেতু অহরহ, এটা একটা মুসলিম ভিত্তিক দেশ, তো মুসলিম কান্ট্রিগুলোতে যেটা হয় কখনোই অহরহ মদ বিক্রি, মদ খাওয়া এটা কখনোই অ্যাপ্রুভাল পাবে না, অর্থাৎ এটা এই বিষয়ে লাইসেন্সটা দেওয়া হবে না বা এই কাজটি বৈধতা পায় না। অর্থাৎ মদের লাইসেন্স বা মদ বিক্রির জন্য এখন আমি যদি মদ বিক্রির ব্যবসা করি তাহলে কিন্তু আমাকে সরকার, বাংলাদেশ সরকার অবশ্যই সেটার জন্য লাইসেন্স দিবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আছে যেটা তোমাদের সেটা তবে সরকার কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট একটা সময়ের জন্য এবং কিছু কিছু স্পেসিফিক জায়গাতে, কিন্তু যে জায়গাগুলোতে বা যে প্লেসগুলোতে তোমার এই লাইসেন্সটা দেওয়া নেই, এটা কিন্তু আইনগত বৈধতা হয় না, বৈধতা পায়নি, তখন কিন্তু আইনের সম্মুখীন, মানে কি বলবো, আইনের প্রবলেমে বা আইনি জটিলতায় পড়তে বাধ্য তারা। তো আইনগত বৈধতা আশা করি তোমাদের বুঝতে পেরেছি। এখন আমাদের লাস্ট যে টপিকটা আছে, অর্থাৎ শেষ যে বৈশিষ্ট্যটা, ব্যবসায়ের শেষ বৈশিষ্ট্য হচ্ছে লেনদেনের পৌনঃপুনিকতা। অর্থাৎ লেনদেনের যে পৌনঃপুনিকতা, এটা বলতে কি বোঝায়? পৌনঃপুনিকতা বলতে বোঝায় যে মানে ঘুরে ফিরে একই কাজ করা, একটা সাইকেলের মতো, যে আমি এখান থেকে স্টার্ট করলাম, এটা করে করে আবার এখানে এসে সমাপ্ত হচ্ছি। তো যেমন ধরো আমাদের সূর্য উঠায় সূর্য ডোবা, এটা কিন্তু চিরন্তন একটা সত্য, কিন্তু এটা কিন্তু বারবার পৌনঃপুনিকতাই হচ্ছে, প্রতিদিনই দিন আসছে, প্রতিদিনই সন্ধ্যা হচ্ছে, প্রতিদিনই রাত হচ্ছে, আবার ভোর হচ্ছে, সকাল হচ্ছে, এই তো নিয়ম। তো ব্যবসায়িক ক্ষেত্রে যে লেনদেনে পৌনঃপুনিকতা, এটা আমি তোমাদেরকে ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো এই মার্কার পেনটি যে কোম্পানি তৈরি করেছে, এটা হচ্ছে তোমার ডলার বা অন্য কোনো কোম্পানি হবে, তো যে কোম্পানিই হোক না কেন, সাপোজ যে কোনো মার্কার হোক বা যাই হোক, আমার হাতে যেহেতু মার্কারটা আছে তাই আমি এটা দিয়েই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই মার্কারটি যারা উৎপাদন করেছেন তাদেরকে আমরা বলবো হচ্ছে উৎপাদক। যেমন এটা তোমার ব্যবসা পৌনঃপুনিকতা, এটা আমি ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এই মার্কারটা কারা তৈরি করেছে? অবশ্যই যে কোম্পানি, অর্থাৎ যারা উৎপাদক। তো এই মার্কারটা তৈরির পর নিশ্চয়ই তারা এই কোম্পানিতে মার্কারটা রেখে দিবে না, কারণ আমরা তো কোম্পানি থেকে কিনি না। তো কোম্পানি কি করবে? তারা যে প্রোডাক্টগুলো তৈরি করছে তারা কি সেটা রিজার্ভ করে রেখে দেয় সবগুলো? না, তারা কিছু রিজার্ভ করে, এক্সট্রা যখন তৈরি করে সেটা রিজার্ভ করে, বাট বাকিগুলো কি করে? বাজারে ছেড়ে দেয়। তো কোম্পানির কাছে বা উৎপাদকের কাছ থেকে কারা কিনে? তারা হচ্ছে পাইকারি ব্যবসায়ী।
তাদের কাছে যেমন ধরো এই মার্কারের দাম যদি কোম্পানির মূল্য থাকে, কোম্পানির নিজস্ব একটা মূল্য থাকে, তারপর হচ্ছে সেটা পাইকারি ব্যবসায়ী যারা থাকেন তারা কিনে নিয়ে আসেন। তো কোম্পানি এক্ষেত্রে উৎপাদক যারা বা কোম্পানি কি হচ্ছেন, তারা হচ্ছেন বিক্রেতা, এবং এই পাইকারি ব্যবসায়ী তিনি হচ্ছেন ক্রেতা, কারণ তিনি এটা কিনে নিয়ে আসছেন কোম্পানি থেকে। সেটা যে কোনো মূল্যই হোক, আমরা ধরে নিলাম আর কি, আমরা এক্সাম্পল হিসেবে পড়ছি। তো এরপরে যারা কিনেন পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে কিনেন খুচরা ব্যবসায়ী। যখন পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে একজন খুচরা ব্যবসায়ী কিনবেন, তখন কিন্তু তিনি পাইকারি ব্যবসায়ী বিক্রেতা হয়ে যাবেন এবং খুচরা ব্যবসায়ী ক্রেতা হবেন, ঠিক তো? এরপরে খুচরা ব্যবসায়ী অর্থাৎ দোকানদার যারা, তাদের থেকে কিনি কারা? আমরা, ক্রেতা বা ভোক্তা। তো আমরা যখন খুচরা ব্যবসায়ীর কাছ থেকে কিনব, তখন কিন্তু আমরা ক্রেতা হয়ে যাচ্ছি এবং খুচরা ব্যবসায়ী বিক্রেতা হয়ে যাচ্ছেন। এই যে বারবার কেনা বেচা, তারপর তোমার যে এই সাইক্লিং যে একটা ব্যাপার আছে, প্রত্যেকেই কিন্তু বিক্রেতা অ্যাট এ টাইম। বিক্রেতাও হচ্ছে প্রথমে, কিন্তু দেখো আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, উৎপাদক অর্থাৎ এই কলমটা যারা তৈরি করেছেন সেই কোম্পানি উৎপাদক। উৎপাদকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ী তিনি হচ্ছেন এই কলমটা কিনে এনেছেন। কলমটা কিনে আনার পর তিনি কিন্তু পাইকারি ব্যবসায়ী কিন্তু রেখে দিবেন না, তার কাছ থেকে কিনবে খুচরা ব্যবসায়ী, এবং খুচরা ব্যবসায়ী থেকে কিনবো আমরা, ক্রেতা বা ভোক্তারা। এই যে লেনদেনের যে পৌনপুনিকতা হচ্ছে, বুঝতে পারছো তোমরা? মানে যে বেচা কেনা বা কেনা বেচার যে প্রসেসটা, এটাই হচ্ছে লেনদেনের পৌনপুনিকতা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে আমি পুরো পড়াটা বা পুরো আজকের যে টপিকটা, এই টপিক দুটো আমি আবারও সংক্ষেপে 2 মিনিটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের যেটা, সেটা হচ্ছে ব্যবসায় কী। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির সম্মুখীন মানে ঝুঁকি আছে জেনেও যখন কোনো বৈধ কাজে নিজেকে নিয়োজিত করা হয় বা কোনো ব্যক্তি যখন নিজেকে নিয়োজিত করেন, তখন তাকে ব্যবসা বলে। এখন এবং আমাদের পরের টপিকটি হচ্ছে বৈশিষ্ট্য, ব্যবসায় বৈশিষ্ট্য। তো ব্যবসায়ের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন, কারণ ব্যবসায়ের উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন ছাড়া সেটাকে আমরা ব্যবসা বলে পরিগণিত করবই না এবং পরিগণিত হবেও না। দ্বিতীয়ত হচ্ছে অর্থের মূল্য পরিমাপযোগ্য। অর্থের মূল্য থাকতে হবে, অর্থাৎ এখানে অর্থের লেনদেন থাকতে হবে, সেটাও বোঝাচ্ছে। এবং আমি কত টাকা খরচ করছি এবং আমার কত টাকা আয় হচ্ছে, কত টাকা লস হচ্ছে, কোন কোন খাতে কত টাকা খরচ যাচ্ছে, ওভারঅল আমি লাভের মুখে পড়ছি কিনা বা লসের মুখে পড়ছি কিনা, সেটা জানাটাই হচ্ছে অর্থের মূল্য পরিমাপযোগ্যতা। অর্থাৎ সেটাও আমাদের কি বলবো, ব্যবসায়ের অন্তর্গত থাকতেই হবে। তারপরে হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তা। তোমাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি যে যখন আমরা কোনো কাজ করব, সেই কাজটা সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা, সঠিক সময়ে সম্পন্ন হবে কিনা, এসব যাচাই করাটাই, অর্থাৎ এই যে টেনশন বা এটাই হচ্ছে অনিশ্চয়তা। এবং এরপরে আসছে ঝুঁকি। অনিশ্চয়তাকে যখন আমরা অর্থের মূল্য দ্বারা বা অর্থের দ্বারা পরিমাপ করব, তখন তাকে আমরা ঝুঁকি বলে পরিগণিত করব। তো ব্যবসায় ঝুঁকি এবং অনিশ্চয়তা দুটোই থাকবে, এটাই স্বাভাবিক, কারণ কখনো ব্যবসায় লাভ হবে, কখনো লস হবে। যে ব্যবসায় যত বেশি ঝুঁকি থাকবে, সেই ব্যবসায় লাভের অংশ দ্রুত হয় বা বেশি হয়, এবং যে ব্যবসায়ে তোমার ঝুঁকিটা অনেক কম, সেই ব্যবসায় ধীরে ধীরে লাভের মুখে পড়ে বা লভ্যাংশ লাভ করে। এরপরে যেটা আসছে লাস্টের, লেনদেনের পৌনপুনিকতা, অর্থাৎ কেনাবেচার যে একটা প্রসেস, এই ধারাটা ব্যবসায় থাকতেই হবে। কারণ একজন ব্যবসায়ী ব্যবসা করে কিসের জন্য? বিভিন্ন প্রোডাক্ট সে আমাদের কাছে সাপ্লাই করবে। যেমন আমরা এই মার্কার পেনের দ্বারা তোমাদেরকে বুঝিয়েছি, যখন কোম্পানি মার্কার পেনটি তৈরি করেছে, তখন সে উৎপাদক, এবং মার্কার পেনটি যখন পাইকারি ব্যবসায়ী কিনেছে কোম্পানি থেকে, তখন কিন্তু কোম্পানি হয়ে গিয়েছে বিক্রেতা এবং পাইকারি ব্যবসায়ী ক্রেতা। অ্যাট এ টাইম যখন খুচরা ব্যবসায়ী আবার পাইকারি ব্যবসায়ীর থেকে কিনবে, তখন কিন্তু খুচরা ব্যবসায়ী ক্রেতা হবে এবং পাইকারি ব্যবসায়ী বিক্রেতা হবে। এবং সর্বশেষে আমরা যারা ভোক্তা আছি বা ক্রেতা আছি, আমরা কার কাছ থেকে কিনব? খুচরা ব্যবসায়ীর কাছ থেকে। তখন আমরা ক্রেতা হয়ে গেলাম এবং খুচরা ব্যবসায়ী বিক্রেতা হয়ে গেল। অ্যাট এ টাইম যে সাইক্লিং যে প্রসেসটা আছে, কেনাবেচার প্রসেসটা, এটাই হচ্ছে লেনদেনের পৌনপুনিকতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সমস্ত পড়াটি বুঝতে পেরেছ। আমরা আগামী ক্লাসে
নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।